নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। আজকে বাংলা বলছে শুরুতেই তৃণমূল কংগ্রেস থেকে সদ্য ইস্তফা পত্র দিয়ে বেরিয়ে এসে বিস্ফোরক মন্তব্য করে বেড়াচ্ছেন সেই তাপস রায়ের প্রসঙ্গ শুরুতেই আনবো। একবার শোনাবো তার বক্তব্য, আসছি তারপর কথাতে। সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না, সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী, তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান। আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল, যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে। তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। দল ছেড়ে মুক্তপাখি তাপস রায় কোন দলে যাবে সেটা প্রশ্ন নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সন্দেশখালী, যে দুর্নীতি নিয়ে অভিযোগ বা যে অসম্মানের কথা তিনি বলছেন, এতদিন কেন বলেননি? প্রশ্ন তুলছেন শান্তনু সেন। কি বলেছেন এ প্রসঙ্গে শুনুন তৃণমূলের প্রতিক্রিয়া। তিনি নাকি দলের কাছে সম্মান পাচ্ছিলেন না, গুরুত্ব পাচ্ছিলেন না। তাহলে এটা হঠাৎ লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার 15 দিন আগে তার মনে হলো? আসলে তিনি আগে কংগ্রেসে ছিলেন। কংগ্রেসে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রের তৎকালীন প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় অজিত পাঁজার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে তিনি লড়েছিলেন। পরে তিনি তৃণমূলে যোগদান করেছেন, তৃণমূল তাকে বিধায়ক করেছে, তৃণমূল তাকে মন্ত্রী করেছে, তৃণমূল তাকে বিধানসভার ডেপুটি চিফ হুইপ করেছে, তৃণমূল তাকে সাংগঠনিক পদে শীর্ষে বসিয়েছে। তারপরে তিনি হঠাৎ করে আইডিওলজি চেঞ্জ করে, সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, একটা ভিন্ন আইডিওলজিতে তিনি যোগদান করতে চলেছেন। আচ্ছা, রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? বেশ, আজকে বাংলা বলছের এক ভাগে আমরা এই বিষয় নিয়ে যখন আলোচনা করছি, আমি এবার আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে এই আলোচনায় আসব। কংগ্রেসের বক্তা আজকে রয়েছেন অনিন্দ রায়চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। বামেদের তরফে বক্তা রয়েছেন গৌরব মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিজেপির বক্তা রয়েছেন শর্মিষ্ঠা ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই আসছি প্রদীপ্তর কাছে। দল ছাড়ার যে সময়, তাপস রায়ের মতো একজন বিধায়ক যিনি রাজ্যের মন্ত্রীর পদ সামলেছেন, দলে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, চিফ হুইপের মতো পদ সামলেছেন, তারপরেও এতদিন ধরে এই যে অভিমান নিয়ে 52 দিন দল তার সঙ্গে থাকেনি বা যোগাযোগ করেনি বলে অভিযোগ করছেন, কোথাও কি দলের এবার মনে হচ্ছে যে এই গুরুত্বটা তিনি পাওয়ার যোগ্য ছিলেন? নাকি তার অক্সিজেন কম করছে?
আমি জানি না কোন অক্সিজেন কমার জন্য হট করে 15 দিন আগে লোকসভা ভোট হওয়ার নির্ঘণ্ট হওয়ার 15 দিন আগে এভাবে ত্যাগ করলেন একজন বরিষ্ঠ নেতৃত্ব, মানে দক্ষ সাংগঠনিক। তিনি যদি এইরকম ভাবে দলকে ছুরিকাঘাত করেন তাহলে বুঝতে হবে যে পাওয়ার চাওয়ার সীমাটা কত দূর ছাড়াতে পারে। এখান থেকে বোঝা যায় যে দলের থেকে ব্যক্তি বড় নাকি ব্যক্তির স্বার্থের জন্য দল, এই জায়গাগুলো না খুব গুলিয়ে যাচ্ছে। যে মতাদর্শের কথা উনি বলছেন সেই মতাদর্শের কনটেক্সটে উনি তো ব্যক্তি স্বার্থকে সামনে নিয়ে আসছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী একসময় বলেছিল না বিজেপি যোগ করার সময় যে আমি তো সে 2014 সাল থেকে অমিত শাহজির সঙ্গে দেখা করছি। আমার তো এখন কুণালদার কথা মনে হচ্ছে যে দলের মধ্যে বিজেপির এজেন্ট যারা বসে রয়েছে তাদের মধ্যে উনি একজন কিনা। আমার মনে হচ্ছে কোথাও একটা সন্দেহ যে দলকে কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় দীর্ঘদিন গালাগালি করে আসা সেই 91 সাল থেকে টানা শেষে 2001-এর পরে দল যোগ করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় বদান্যতায় আজকে এই জায়গাটায় পেয়ে যাওয়া, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা জায়গাকে এইভাবে হাইলাইট করে তুলে ধরা যেখানে আমরা রেসপন্সিভ, যেখানে আমরা আমরা যথেষ্ট দায়বদ্ধ, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাপসবাবুর এই চিন্তা ভাবনা যথেষ্ট মানে ব্যক্তি স্বার্থের কথা মনে করাচ্ছে। এবং প্রত্যেকটা কথা আমাদের মুখপাত্ররা প্রত্যেকে তাদের ভিডিও শেয়ার করেছে, আপনারা দেখেছেন, খুব পরিষ্কারভাবে জানাচ্ছে 15 দিন আগে কেন। এবং উনি সর্বৈব একটা মিথ্যে কথা বললেন, ভুল কথা বললেন যে দল ওদেরকে যোগাযোগ করেনি। 2 দিন ওনার ফোনটাকে সিবিআই ইডি নিয়ে নিয়েছিল। তারপরে যখন ওনার ফোন ওপেন হয়েছে দলের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে, মন্ত্রী সচিবাজার থেকে শুরু করে প্রত্যেকে ওনার সঙ্গে যোগাযোগ করেছে। আমরা মুখপাত্রদের তো তাহলে মানে উনি মুখে ঝামা ঘষে দিলেন না, উনি তো অভিযোগ করলেন যে সুব্রত বক্সী তিনি ফোন করেননি, যখন কুণাল ঘোষ তার সঙ্গে কথা বলতে এসেছেন সেই সময় তাকে শোকজ লেটার ধরানো হয়েছে। কুণাল ঘোষকে শোকজ লেটার ধরানো হয়েছে কুণাল ঘোষের কথার জন্য। এখন মুশকিল হচ্ছে যে দলের যে মুখপাত্ররা, আমরা দলের হয়ে কথা বলি, দিনের পর দিন তাপসবাবুর হয়ে গলা ফাটিয়েছি দিনের পর দিন, তাহলে আমাদের মুখে কিরকম জামা ঘষে দিলেন? আমরা কি মানে আমরা কে তাহলে? মানে ওনার কি এমন একটা জায়গা দরকার যে জায়গায় উনি সর্বোৎকৃষ্টভাবে থাকার চেষ্টা করবেন? আর যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাগ হয় তাহলে সেটাকে দল ছেড়ে চলে যাবো? দল তো মায়ের মতন, সেই মাকে এইভাবে ত্যাগ করার চেষ্টা করছে যে শিখিয়েছিল আমাদেরকে ছাত্র রাজনীতি করার সময়। উনি পরিষ্কার বলতেন দল হচ্ছে মায়ের মতন। আজকে সেই দলকে ত্যাগ করার জন্য তিনি যে কাজকর্মগুলো করে যাচ্ছেন, সন্দেশখালী ওই যে 5ই জানুয়ারি করাপশনের ব্যাপার আসছে সেই 16 সাল থেকে বা তারও আগে থেকে 13 সাল থেকে, দল শুরু হওয়া ক্ষমতায় আসার পর থেকেই করাপশন চার্জেস চলে আসছে। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় দারুণ বলেছেন, কাগজে মুড়ে কি টাকা নিয়েছিল না কি করেছিল, বলে প্রমাণ কিছু হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে থেকে যে অভিযোগগুলো 13 সাল থেকে আসেন, আপনি 16 সালে দাঁড়ালেন কেন, 21 সালে দাঁড়ালেন কেন? তখন করাপশনের কথা আপনার চিন্তা হয়নি? নাকি আপনি আজকে ব্যক্তি স্বার্থটা এত বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যেখানে দলকে আপনি অতি সহজে পদলেহন করে দিচ্ছেন? বেশ, ব্যক্তি স্বার্থের কথাই যখন এসেছে, কেউ দল পরিবর্তন করবে কি করবে না, রাজনীতিতে তো এটা নতুন খেলা নয়। আমি অনিন্দদার কাছে আসছি। একদা কংগ্রেসের সঙ্গী, তারপর তৃণমূল, এবং গুরুত্বপূর্ণ পদ পেয়েছে তৃণমূলই বলল, আর কত পদের লোভ থেকে তিনি দল ত্যাগ করতে পারে, বা এটা ভুল ডিসিশন কিনা, কংগ্রেস কি মনে করছে? দেখুন, এই তৃণমূল বিজেপি আপনি যতই আলাদা করার চেষ্টা করুন, আসলে এটা একই বাড়ির দুটো ঘর, একটার নাম তৃণমূল, একটার নাম বিজেপি, আর বাড়িটার নাম হচ্ছে বিজেমূল। আপনি যদি পরপর ইতিহাসের পাতা একটু উল্টান, শঙ্কুদেব পান্ডা যখন ধরা পড়বে দেখলো তখন চলে গেলেন ভারতীয় জনতা পার্টিতে। শুভেন্দু অধিকারী যখন ধরা পড়বে বুঝলেন, চলে গেলেন ভারতীয় জনতা পার্টিতে। যখন নিশীথ প্রামাণিক দেখলেন ধরা পড়তে পারে, চলে গেলেন ভারতীয় জনতা পার্টিতে। কৌস্তব বাগচি কি দেখেছে? কৌস্তব বাগচি কি দেখেছে এরা কৌস্তব বাগচি বলতে পারবে, উনি আমাদের দলের লোক না। শর্মিষ্ঠাদিকে এই প্রশ্ন করতে পারবেন, শর্মিষ্ঠাদি তার উত্তর দিতে পারবে। ছিলেন তো, হ্যাঁ ছিলেন, ওনার স্বপ্ন ছিল কিছু। সেই শুনুন, আপনি যেটা প্রশ্ন করলেন আমি বলি, কংগ্রেস এমন একটা পার্টি না যেখানে সোমেন মিত্রর জন্ম হয়, সোমেন মিত্র চলে যান তৃণমূল কংগ্রেসে, ফিরে আসেন কংগ্রেসে। প্রণব মুখার্জির জন্ম হয়, প্রণব মুখার্জি চলে যান, নতুন দল করেন, সেই আবার দলকে উঠিয়ে দিয়ে কংগ্রেসে আসেন। প্রিয়রঞ্জন দাসমুন্সী, বাংলার এরা সব স্টলওয়ার্ট নেতা, যাদের বাংলাকে চিনত, বাংলাকে মানুষকে চিনত, বাংলার জমি চিনত, তাদেরকেও চলে আসতে হয়েছিল কিন্তু কংগ্রেসে। অতএব কংগ্রেসে একটা কৌস্তব বাগচি চলে যাওয়াটা আমাদের কাছে বড় ফ্যাক্টর না। তার কারণ হচ্ছে কংগ্রেস এমন একটা দল, ভারতবর্ষের মানচিত্রের দিকে আপনি যদি ভালো করে তাকিয়ে দেখেন, কোথাও 10 লাখ, কোথাও 10,000, কোথাও 10, কোথাও 1, যে লোকটা একটা পঞ্চায়েতে একটা আমাদের ঝান্ডা নিয়ে আছে সেই লোকটা আমাদের দলের সম্পদ। কৌস্তব বাগচি আমাদের দলের সম্পদ হতে পারে না। এবার আমি যে প্রশ্নে আসছি, দেখুন এই তাপস রায় ইস্যুতে আমি দু একটা কথা, তাপস রায় বিদগ্ধ রাজনীতিবিদ,
আমরা দেখেছি তাপস রায়কে ছাত্র আন্দোলন করার সময় ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলেন, তারপরে শুভঙ্কর সরকার প্রেসিডেন্ট হলেন, সোমেনদার খুবই ঘনিষ্ঠ লোক এবং সোমেনদার কাছ থেকে রাজনীতি শেখালো। প্রদীপ্ত হয়তো দেখে থাকবে, আমি জানি না প্রদীপ্ত তখন রাজনীতি করতো কিনা, যাই হোক। তো তাপস রায়কে এখন মুশকিল হচ্ছে কি 25-75 দিয়েছেন, এবার 25-75 দেওয়ার পর উনি ভাবলেন মাননীয় আমাকে প্রোটেক্ট করবে, কিন্তু মাননীয় আমাকে প্রোটেক্ট করলেন না। 12-2 যখন ইডি আসে, এটা একটা পয়েন্ট, ইডি এসেছে বলে উনি ভয় পালালেন, এটা কংগ্রেস মনে করছে। ইডি এসেছে বলে ভয় পেয়ে না, উনি তো জানেন যে কোথায় বাঁচতে হবে, কোন ওয়াশিং মেশিনে ঝাঁপ দিতে হবে। এখন যদি মমতা ব্যানার্জি দলে ছাড়ার কারণ হতে পারে, মমতা ব্যানার্জি দেখুন পারসেপশন আমার মনে হচ্ছে যে এটা একটা অন্যতম কারণ হতে পারে, একটাই কারণ না। এবার দলে উনি অপমানিত হয়েছেন কি না হয়েছেন আমি তো ওনার দল করি না। এবার শাহজাহান মানেই তৃণমূল, তৃণমূল মানেই শাহজাহান, পার্থ চ্যাটার্জি মানেই তৃণমূল, তৃণমূল মানেই পার্থ চ্যাটার্জি। অতএব আলাদা করে আপনি এদেরকে বিচার এবং বিশ্লেষণ যদি করেন, এদেরকে আপনি সরিয়ে দিতে পারবেন না, সেপারেট করতে পারবেন না। এবার তাপস রায় দুঃখ হয়েছে, তুমি অনেক ক্ষেত্রে ববি হাকিমকে সেভ করেছো। 2016 সালে এই ববি হাকিমের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন ববি, আমি যদি আগে জানতাম ববি টাকা নিয়েছে, ববিকে আমি মেয়র করব না, ববিকে আমি মন্ত্রিত্ব দেবো না। কি দেখলাম, ববি মেয়রও হলেন, ববি আপনার মন্ত্রীও হলেন। আমরা কি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় দুর্নীতিকে কিভাবে আড়াল করতে হয়। যখন এই মদন মিত্ররা অ্যারেস্ট হলো, শোভন চ্যাটার্জি অ্যারেস্ট হলো, ববি হাকিম অ্যারেস্ট হলো, কোভিড চলছিল, সেই কোভিডের সময় আমরা দেখলাম মুখ্যমন্ত্রী কোভিডের আইন ভেঙে নিজাম প্যালেসের সামনে বসে পড়লেন ধর্নায়, সত্যাগ্রহ আন্দোলন করছেন। কি বলছেন যতক্ষণ না এদেরকে ছেড়ে দিতে হবে ততক্ষণ আমি সত্যাগ্রহ আন্দোলন করবো। আমরা জাস্ট 10 সেকেন্ডে ক্লোজ করছি প্লিজ। এখন এই তাপস রায়ের ক্ষেত্রে ইডি এসেছেন, ওনাকে গ্রেপ্তার করতে পারে। উনি বলছেন না বাবা আমি অনুব্রত হব না, আমি পার্থ হব না, আমি বালুদা হব না, ফলে আমি তাড়াতাড়ি এমন একটা শেল্টারে যাই যে শেল্টার আমাকে বাঁচাবে, তাই চলে যেতে পারেন। বা মমতা ব্যানার্জি 25-75 দেওয়ার পর যে সমস্ত নেতাকে আড়াল করেছিলেন তাদেরকে যেভাবে আড়াল করেছেন তাপস রায়ের ক্ষেত্রে আশাহত হয়েছেন সেইভাবে আড়াল করেন। মানে তাহলে তো ওনার পরে দলের একাংশের বিরুদ্ধে যে চক্রান্তের অভিযোগ করেছে সেটা সত্যি কিনা তৃণমূল বলতে পারবে। হ্যাঁ আসছি, একটা ছোট্ট বিরতি নিয়ে বাকি দুই বক্তার কাছে আসবো, সঙ্গে থাকবেন বাংলা বলছোতে। ফিরে এলাম বিরতির পর। আমি দুই বক্তার কাছে আসার আগে তাপস রায়ের এই দল পদ ছাড়া প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়াটা একবার শোনাবো। এই রাজ্যে যে কয়েকজন বিশিষ্ট নেতৃত্ব দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে মাননীয় তাপস রায় অন্যতম ও বিধানসভাতেও সুবক্তা ছিলেন। এবারে তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের কাছে আসে। আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে। আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাইব এবং উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত যদি পজিটিভ হয়, আমরা আমাদের এখানে একটি টিম আছে, আমি এবং রাজ্য সভাপতি সেই টিমের সঙ্গে আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে। শুভেন্দু অধিকারী বলছেন তার কাছে এখনো কোনো খবর নেই, কিন্তু খবর এলে সেটা আলোচনার মাধ্যমে হবে। তবে এখনো পর্যন্ত তাপস রায়ের সঙ্গে আলোচনার পথকে প্রশস্ত রাখছে তৃণমূল। ব্রাত্য বসু এ প্রসঙ্গে বক্তব্য রেখেছেন, শুনুন। আমি নিশ্চয়ই আশা করবো না যে তাপসদার মতো কোনো সিনিয়র লিডার কোনো নিশ্চয়ই কোনো সাময়িক কোনো হটকারিতা বা কোনো রাগ থেকে বা উত্তেজনা থেকে কোনো ঘটনা ঘটাবেন। আমরা এখনও তাপসদার সঙ্গে ডায়ালগে আগ্রহী। তাপসদা যদি কথা বলতে চান আমাদের পার্টি নিশ্চয়ই কথা বলবে, কিন্তু একটা সময় পর্যায়ে তো যদি কেউ মানুষ যদি ডিটারমাইন্ড থাকেন, স্থির নিশ্চিত থাকেন, তার কাজে যদি তিনি বদ্ধপরিকর থাকেন, এবং সেটাকে আমি অসম্মানও করতে চাই না, তিনি নিশ্চয়ই কিছু ভেবেই করছেন, সেটা তারপর তার একটা স্তরের পর কিছু বলা যায় না। আমি গৌরবের কাছে আসছি। এক তো এই দল ছাড়া, দল পরিবর্তন, তিনি ওয়াশিং মেশিনে যাবেন কিনা, এবং দলের একাংশের চক্রান্তে ইডি হানার পরে এরকম একটা সিদ্ধান্ত 52 দিন তিনি দলের সঙ্গে যোগাযোগ করেনি। এই ইস্তফাটা এখন খুব ট্রেন্ডিং একটা বিষয়। মানে এখানে কোন দলে তিনি যাবেন এটার থেকেও বড় বিষয় হচ্ছে যে এবার রাজনৈতিক মতাদর্শ নিয়ে তো বাংলায় প্রশ্ন উঠবেই। তৃণমূলের অস্বস্তি নিয়ে বামেদের কি মনে হচ্ছে এখন? মতাদর্শটা কিসের মতাদর্শ, মানে তৃণমূলের মতাদর্শটা কি একটু যদি আমাকে খোলসা করে বলেন।
তৃণমূলের মতাদর্শ হচ্ছে চুরি, দুর্নীতি, লুটতরাজ, ধর্ষণ, ভাগবাটোয়ারা। তৃণমূলের মতাদর্শটা কি? তৃণমূলের মতাদর্শ হচ্ছে মমতা। নেওয়া যাবে না, মানে প্লিজ, মানে একটা দলের সম্পর্কে এই ধরনের বক্তব্য আমি থেকে বলিনি বিরত থাকলে ভালো হয়। আমি জাস্ট বলছি দল সম্পর্কে আমি বলিনি এই ধরনের বক্তব্য আরে বিরত বাবা আমি থাকলে ভালো বলিনি, হয়। ঠিক আছে তুমি তোমার বলবে, counter করো তুমি না তোমার বলো। বলার সময় বলেছো তো, আমি বলিনি কিছু তো, ঠিক আছে। সুতরাং সে মতাদর্শ নিয়ে আমি কথা বলবো না বেশি। সেটা হচ্ছে যে এখানে প্রদীপ্তদা বলবার সময় অনেক কথা বলেছে। প্রদীপ্তদা যা যা কথা বলেছে, ব্রাত্য বসু তার ঠিক উল্টোটা বলেছেন, আর শান্তনু সেন তার উল্টোটা বলেছেন। তাহলে ঠিকটাকে প্রদীপ্তদা মুখপত্র হিসেবে ঠিক, ব্রাত্য বসু দলের মন্ত্রী নেতা হিসেবে ঠিক, না শান্তনুবাবু দলের নেতা হিসেবে ঠিক? ব্রাত্যদা অনেক সব কথাবার্তা বলেছেন, আর এখানে প্রদীপ্তদা, শান্তনু সেন অনেক কথা বলেছেন। আমার ওদের দলের কে গেল কে এলো তাতে কিচ্ছু এসে যায় না। আমার কথাটা হচ্ছে এই কুণাল ঘোষ একটা কথা বলেছেন যে উত্তর কলকাতায় বিজেপির 2 প্রার্থী, এইটা হচ্ছে বিষয়। বিজেপি তৃণমূল বিজেপি, এটা আপনি ভাগ করতে পারবেন না। শুধু কুণাল ঘোষ কেন, আপনি পরপর সিরিজ দেখুন। অনুপম হাজরা তিনি বলেছেন, বিজেপি বলতে পারবেন অনুপম হাজরা বিজেপির কেউ নয়? অনুপম হাজরা আজকে ফেসবুক পোস্ট করেছেন, সেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না। অনুপম হাজরা বলেছেন। আপনি পরপর ভাবুন, সন্ময় ব্যানার্জি বিজেপির নেতা, তিনি দল ছেড়েছেন, তিনিও বলেছেন। তথাগত রায় বিজেপির নেতা, অর্জুন সিং, আপনি পরপর সিরিজ দেখুন, কে কাকে কার থেকে আলাদা করবেন। আসলে কথাটা হচ্ছে এখানে ভাগবাটোয়ারার লড়াই। আর দ্বিতীয় কথা হচ্ছে তাপস রায় গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তার কেউ খোঁজ নেয়নি। কেন খোঁজ নেবেন? আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস দেখেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবার পরিজন ডানাত মাহাত ছাড়া আর কারোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন না। ব্যানার্জি পরিবারকে সেভ করবার জন্য, তার ভাইপোকে সেভ করবার জন্য তিনি যত দূর অব্দি যেতে চান ঠিক তত দূর অব্দি তিনি যেতে পারবেন। বাকি তার বিন্দুমাত্র তার কোনো ইন্টারেস্ট নেই। তার প্রকৃত প্রমাণ হচ্ছে পার্থ চ্যাটার্জি রাত্রিবেলা ফোন করেছিলেন মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী ফোন ধরেননি। তার প্রমাণ তারপরে যে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে যারা ধরা পড়েছেন। মানে দল ছাড়ার একটা কারণ এবং দল ছাড়ার পর আপনার কথা অনুযায়ী যে মতাদর্শগত যে ফারাক, আমি আপনাকে তো একটাই প্রশ্ন করছি, তৃণমূল কংগ্রেসের মতাদর্শটা কি? এটা তো আমি বলতে পারবো না, এটা তো আপনি দলের জন্য রয়েছে। তৃণমূল কংগ্রেসের বাদ গেলে সেখানে মতাদর্শ তো পাল্টাবে, এটা তো খুবই স্বাভাবিক বিষয়। বলছেন সন্দেশখালী নিয়ে কেন বলেননি? সাধারণ মানুষ তো সেই প্রশ্নই তুলবে। এবার যে দলে যাওয়া নিয়ে এত তীর ধনুক আসছে, যে দলের দিকে এত তীর ধনুক আসছে, সেই দলের প্রতিনিধি রয়েছেন শর্মিষ্ঠা। আমি লাস্ট, আপনি তাপস রায় কোন দলে যাবেন কি যাবেন না সেটা তাপস রায়ের ব্যক্তিগত ব্যাপার। তাপস রায় যদি বিজেপিতে যান, তাপস রায় এতদিন ধরে বলে এসছেন দেশের সংবিধান ধ্বংস হচ্ছে, দেশের সাম্প্রদায়িকতা নষ্ট করছে বিজেপি। যদি তাপস রায় সেই দলে যান তাহলে তাপস রায় তো সেই বিষয়ের সঙ্গে সমঝোতা করছে। আমি পরের ধাপে এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে এই প্রশ্নটা রাখবো অবশ্যই, যে কথার কথা, যে আজ যে কথা আমি বলছি পরবর্তীতে দল পাল্টালে সেই কথা তিনি বলবেন কিনা। বিজেপির দিকে এত যখন প্রার্থী লোভ হোক কি দল পরিবর্তন করার ইচ্ছেই হোক, বিজেপি টানছে নাকি এটা কোথাও একটা কৌশলগত দিক থেকে কাজ হচ্ছে। আমি আসছি আপনার কাছে, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, ফিরছি এখনই, বিরতি নিয়ে ফিরছি। বাংলা বলছেতে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছে আপনার সঙ্গে। বিরতিতে যাওয়ার আগে শর্মিষ্ঠাদির কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম। শর্মিষ্ঠাদি, আচ্ছা দেখুন, তাপস রায় একজন অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ, সারা পশ্চিমবাংলা এটা জানে এবং মানে, কারণ উনি যখন তার বাড়িতে যখন ইডি হানা হয়েছিল তখন কিন্তু সমস্ত দলের মানুষ কিন্তু সমবেদনা জানিয়েছিল এবং তারা বিশ্বাস করতে চায়নি। অধীর রঞ্জন চৌধুরীও তিনিও কিন্তু বলেছেন যে তাপসকে এটা আমি মানতে পারি না, অত্যন্ত ভালো লোক। অনিন্দর সঙ্গে হয়তো এর সঙ্গে অধীর চৌধুরীর হয়তো যোগাযোগটা নেই, জানে না হয়তো, উনি অনেক কথা বললেন, কিন্তু উনি কিন্তু বলেছিলেন, অধীর চৌধুরীও কিন্তু সাপোর্ট করেছিলেন তাপস রায়কে। একমাত্র তৃণমূলের কিন্তু কোনো শীর্ষ নেতৃত্ব, আমি মুখপাত্রদের কথা বলছি না, কোনো শীর্ষস্থানীয় নেতা বা নেত্রী
কোনো কিন্তু কথা বলতে কিন্তু শোনা যায়নি। যেটা আমরা দেখি অনুব্রত যখন বলে বোম মারবো তখন তারা বীরের সম্মান পায়, শেখ শাহজাহান স্বাধীনতা সংগ্রামীর সম্মান পায়, কিন্তু তাপস রায়দের মতো মানুষরা, তিনি হয়তো হতে পারে তার অভিমান হয়েছে, কিন্তু তা বলে এই নয় যে তিনি বিজেপিতে আছে। তিনি কি বলেছেন আমি বিজেপিতে যাচ্ছি? হতে পারে তিনি অভিমান থেকে সরে দাঁড়ালেন বা আবার তৃণমূলে এলেন, কারণ তার প্রমাণ তো আমরা তৃণমূলে দেখছি। আজকে মমতা অরিন্দ আজকে কৌস্তবের কথা বললো, আরেকটা কথাও ভুলে গেছে, তৃণমূল দলটা কিন্তু এবং মমতা ব্যানার্জি কিন্তু কংগ্রেস থেকেই কিন্তু এসছেন, কংগ্রেসের সন্তান কিন্তু এরাও কিন্তু এসছেন। ওই যে বলছিল না আমাদের দল এরকম হয় না, কংগ্রেস থেকেই কিন্তু তৃণমূলের সৃষ্টি। আজকে তৃণমূল দলটা, আজকে তাপস রায় কিন্তু কোনো নেতা নেত্রীর নামে বলেননি, তিনি বলেছেন সন্দেশখালী নিয়ে, অর্থাৎ সঠিক কথা বলা বা প্রতিবাদ করতে পারবে না তৃণমূলে থাকলে। যদি তুমি করো তার সম্পর্কে কুৎসা তোমাকে কিন্তু শুনতে হবে। আজকে তাপস রায় কিন্তু সেটাই করেছে। শর্মিষ্ঠা দি, আমার একটু মানে দর্শকরাও হয়তো কনফিউজড হয়ে যেতে পারেন, মানে যে তাপস রায়ের মুখ থেকে এতদিন বিজেপির বিরুদ্ধে কথা, সেগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আসেনি তো এখনো দলে, এত তাড়াতাড়ি কি? না আমি তো, আপনারা শুনেছেন কিনা জানেন, আমি তো শুনিনি উনি বিজেপির হয়ে বলেছেন ভারত মাতা কি জয়, বিজেপি খুব ভালো, মোদি, একটাও বলেছেন কিনা আমি কিন্তু শুনিনি। আপনারা শুনেছেন কিনা জানি না। না না না, উনি এখন বিরুদ্ধে, উনি কারোর বিরুদ্ধেই বলেননি, উনি শুধু ওনার ক্ষোভ বিক্ষোভের কথা বলেছেন, সন্দেশখালীর কথা বলেছেন, ওনার অভিমানের কথা বলেছেন, এবং সেটা এখন বলছে না বলছি, এবং এটা না না শুনুন, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে এটাই পরিচয়। যতদিন দলে ছিলেন দলের নামে, যেটা অন্যদের আমরা দেখছি কুণাল ঘোষ দলে থেকে দলের নিন্দা করছেন, যেটা তৃণমূলের বাড়িতে ইডি যাচ্ছে তারা অভিজ্ঞ রাজনীতিবিদ। না না, আজকে ইডি গেছেন, ইডি শুনুন, ইডি গেছেন, তখন আমি প্রথমেই শুরুটা কিন্তু করেছি। না না, যদি ইডি তাপস রায়ের বাড়িতে যায় তিনি অভিজ্ঞ রাজনীতিবিদ বিজেপি বলছে, তাহলে শেখ শাহজাহান কেন নয়? না না না, ইডি কেন পাঠিয়েছিল সেই বিষয়েও কিন্তু তাপস রায় একটা ইঙ্গিত দিয়েছিলেন, যে কে পাঠিয়েছিল ইডিকে, কার সঙ্গে, সেটাও কিন্তু ভুলে যাবে না। ইঙ্গিত কিন্তু একজনের নাম উনি বলেছেন, তার দলেরই একজন সাংসদের নাম বলেছেন। এটা কি বিশ্বাসযোগ্য যে তৃণমূলের একাংশের চক্রান্তে ইডি তাপস রায়ের? আমরা কিছু বলছি না, আমি তাপস রায়ের কথাটাই বলছি। আমি তাপস রায়ও কিন্তু সেই নামটাই বলেছেন, কিন্তু যে কে তার বাড়িতে ইডি পাঠিয়েছিল, এবং তিনি কিন্তু একজন অভিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে যতদিন দলে ছিলেন, অন্যদের মতো দলে থাকাকালীন দল সম্পর্কে কিছু বলেননি। আজকে তিনি দল থেকে বেরিয়ে তিনি বলছেন, কিন্তু এই দল থেকে বেরিয়ে তিনি বলছেন আমরা তাপস বাবুর মতন প্রাজ্ঞ রাজনীতিবিদ, এবং আমাদের তিনি শিখিয়েছেন দল মায়ের মতন, ফলে ভাই যেরকম বললো গৌরব যে কে কি বলছে, সব কথার লাইনটা একই, তাপস রায় তাপস রায় তাপস রায়। এবং তাপস রায়ের গুরুত্ব আমরা কখনো অস্বীকার করিনি, কিন্তু কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো স্বাভাবিক করতে হয়। যে প্রশ্নগুলো তোমরা তন্ময় বাবুর সঙ্গে করেছিলে, যে প্রশ্নগুলো তোমরা শঙ্কর ঘোষের সময় করেছিলে, যে প্রশ্নগুলো দীপক সিং এর জন্য করেছিলে, দীপালি বিশ্বাস, অশোক দিন্দা, দেবেন্দ্রনাথ রায়, তাপসী মণ্ডল, জ্যোতির্ময়ী শিকদার, নিকুঞ্জ পাইক, কুমারেশ অধিকারী, বা ব্লা 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 ব্লা, এই সমস্ত লোকের জন্য এই প্রশ্নগুলো তোমরা সমান্তরাল ভাবে করেছিলে। কোন মতাদর্শের কথা বলছো গৌরব? যে মতাদর্শে কংগ্রেসের দ্বারা কত লোক তোমাদের মারা গেছে 77 সাল অব্দি বললে, তারপরে তাদের সঙ্গে আবার হাত মেলালে কংগ্রেস বললো তো তাদের কত লোককে তোমরা মেরে দিয়েছো। 2008 সালে কংগ্রেসকে তোমরা ভরাডুবি করে দিয়ে পার্লামেন্ট থেকে ছেড়ে চলে এলে, আবার দেখা গেল যে কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করলো তাদের সঙ্গে তোমরা আবার তৃণমূলকে হারাতে গেলে। ফলে এই ইতিহাসটা প্লিজ বলো না। আবার ঠিক যেমন দাদা বলছে 25-75, এই গল্পটা তো অধীর চৌধুরী সেদিন বলেননি, যেদিনকে অধীর চৌধুরী বলছেন যে তাপস বাবুকে যতদূর আমি চিনি তাপস বাবু এটা করতে পারেন, ওনার বাড়িতে ইডি ভুল করে গেছে, যেদিনকে ইডির ঘটনা ঘটেছে। কই সত্যাগ্রহ যখন বলছে আজকে যে মমতা ব্যানার্জি সত্যাগ্রহ করেছেন, চিদাম্বরম জিকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, জেল খাটিয়েছিলেন 1000 কোটি টাকার জন্য, তার ছেলেকে যখন জেল কাটানো হয়েছিল, তখন তোমরা কোন সত্যাগ্রহের কথা ছিলে? আর তুমি বলছো আমাদের মতাদর্শ। দেখো, আমরা পরিষ্কার সামাজিক সাম্যের উপর ভিত্তি করে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজবাদের উপর একটা কাজ করি, এবং সেটা আমাদের সংবিধানেও লেখা আছে, দেখে নাও, ওয়েবসাইটে দেওয়া আছে। তোমাদের অসুবিধা হয় জানি, যে তোমরা যে মতাদর্শের ধ্বজা ধরো, সেই মতাদর্শের ধ্বজা তোমরা ধরে রাখতে পারো না। আখেরে বাস্তবে তোমাদের কমিউনিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল হয়ে যায়, কমিউনিস্ট পার্টি অফ ত্রিপুরা হয়ে যায়, কমিউনিস্ট পার্টি অফ কেরালা হয়ে যায়, সেটা একটা আলাদা বিতর্ক। কিন্তু দিদি যেটা বলছেন তাপস রায় সম্পর্কে, আমার খুব অবাক লাগছে যে তাপস রায় সম্পর্কে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে দিদি ধরে নিলেন এই মুহূর্তে। ঠিক যেদিনকে ইডি গিয়েছিল সেদিন এদের বক্তব্যগুলো একটু দেখাও তো। কলকাতার টিভির আর্কাইভের জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার শুভেন্দু অধিকারী সেদিনকে কি বলেছিলেন। এটা কি সত্যি যেদিন তার বাড়িতে ইডি গিয়েছিল কোথাও মিষ্টি বিতরণ হয়েছিল?
সেটা আমার জানা নেই, ওটা তাপসবাবু বলতে পারবেন, নিশ্চয়ই তাপসবাবু সেরকম কিছু জেনেছেন বা বলেছেন। কিন্তু আবারও বলছি যে দল হচ্ছে মায়ের মতন আমাদের শিখিয়েছিলেন, আমরা ছাত্র রাজনীতি করার সময় ওনার কাছ থেকে শিখেছিলাম যে দল হচ্ছে মায়ের মতন। এবং জানেন সব থেকে মজার কথা, তাপসবাবু এখনো এই ইদানিংও যখন আমাদের সঙ্গে গণেশ পুজোয় দেখা হয়েছে বা কোথাও দাঁড়া হয়েছে, আমরা যখন তাপস রায়ের নামে ধ্বনি দিয়েছি, উনি আমাদের শিখিয়েছেন ধ্বনি দলের নামে দাও, তাপস রায়ের নামে দেবে না। ব্যক্তির বাইরে দলকে দেখো, ব্যক্তির বাইরে দলকে দেখো। আজকে সেখানে গুরুত্বপূর্ণ কাজ করছেন, চা খেতে গেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং যাওয়ার আগে অর্থাৎ বাড়িতে ঢোকার আগে কুণাল ঘোষ কিছু বক্তব্য রেখেছেন। তাপস রায় ছাড়ার পর তার সঙ্গে কুণাল ঘোষ দেখা করতে গিয়েছিলেন, ব্রাত্য বসু দেখা করতে গিয়েছিলেন এবং এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে যে তাপস রায় অভিযোগ করছেন, তার বাড়িতে এখন চা খাচ্ছেন কুণাল ঘোষ। বেরিয়ে এসে কি বলবেন জানি না, ঢোকার আগে কি বলেছেন একবার শোনাবো। সুদীপদার ফোন পেয়ে ভালো লেগেছে। সুদীপদার সন্ধ্যাবেলা চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন, আমি সেই চায়ের আমন্ত্রণে, উনি সিনিয়র, উনি এমপি, উনি জেলার সভাপতি, কিছু কিছু বিষয় আছে সেগুলো যদি পার্টিটা পার্টিটা ঐক্যবদ্ধ। আমি একজন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী, আমাদের নেত্রী সকলেরই মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টি একটা ঐক্যবদ্ধ পরিবার। তো সেখানে যদি কোনো যেসব কিছু ইস্যুর বিষয় আছে তো সেটা খোলাখুলি সুদীপদার সঙ্গে কথা বলবো। কন্ট্রোল হচ্ছে কি হচ্ছে না সেটা পরের বিষয়, তবে এই অস্বস্তি একটা যে দলের মধ্যে এসেছে এবং সেটা অস্বস্তি যদি নাও হয়ে থাকে তবুও আগামী সময় অর্থাৎ নির্বাচনের এই যে একদম সামনে এসে যখনই প্রচারে বেরোবেন যে দলেরই হোক, এই যে প্রসঙ্গে তারা দল ছাড়ছেন, সেটা সন্দেশখালী ইস্যু হোক কি দুর্নীতি ইস্যু হোক, এই প্রসঙ্গে পরবর্তী যে দলে তারা যোগ দেবেন সেখান থেকে কি বলবেন? তাহলে কি এটা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে এতদিন দুর্নীতি নিয়ে যারা অভিযোগ জানিয়ে এসেছেন সেটা কাদের কারসাজিতে বলে এসেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যটা একবার শোনাবো। সেটা কি কোনো একটা অন্য ইঙ্গিতে নিয়ে যাচ্ছে না? সাম্প্রতিক এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদ থেকে তিনি ইস্তফা দিলেন, তিনি এবার কোথায় যাবেন, কি করবেন, এটাও তো চর্চার মধ্যেই আসছে। আমি একটা ছোট্ট বিরতিতে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী এই যে প্রসঙ্গ দুর্নীতি নিয়ে যারা এতদিন কথা বলে এসেছেন তারা কার নির্দেশে বলেছেন সেই প্রসঙ্গটা একবার তার বক্তব্য শোনাবো। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গেছেন মিদনাপুর পূর্বের লোক? কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? কিসের বিনিময়ে? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই, তাই আমি কাউকে টাচ করছি না। কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, তারপরে কিন্তু আমরাই এখানে থাকব। সুতরাং মনে রাখবেন, গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে, জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে, যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল, সেইভাবে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। এই সাধুগিরি আমরা বের করবই। ইঙ্গিতটা দিয়ে রাখলাম, বিস্তারিত আলোচনা আসছে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে সঙ্গে থাকবেন। বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। কোনো অ্যাডজুডিকেশন নয়, অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করব না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশুদিন
দিয়ে আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশুদিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব মঙ্গলবার 1:30টার সময় কোর্টে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব। আজ দিনটা 4 তারিখ, কিন্তু 3 তারিখের কথাটা এ কারণেই শোনালাম, আমাদের বিরোধী দলনেতা কিছুদিন আগেই বলেছে 7 তারিখটা খুব গুরুত্বপূর্ণ। যেদিনকে তিনি এই উল্লেখটা করছেন সেদিনকে খুব একটা বড় কিছু হবে বা বড় যোগদানের উল্লেখ তিনি করেছেন। আজ যে প্রসঙ্গে এই বক্তব্য শোনালাম এবং বিরতিতে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনালাম, দুর্নীতি প্রসঙ্গে, শিক্ষা দুর্নীতি প্রসঙ্গে, যে বিচারপতির কথা, রাজ্যের কিছু মানুষ যাকে ভগবানের আসনে বসিয়েছেন বা কেউ চাকরি হারিয়ে তার দিকে আঙুল তুলেছেন, তার রাজনৈতিক দলের দিকে করা তির্যক মন্তব্য নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, সুপ্রিম কোর্টের বক্তব্য সামনে এসেছে, সবকিছুর পরে নিজের নির্ধারিত সময়ের 5 মাস আগে অবসর নিচ্ছেন এবং ইস্তফা পত্র দেওয়ার আগে তিনি এই ঘোষণা করছেন এবার তিনি বৃহত্তর ক্ষেত্রে নিজেকে দেখতে চান। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তি মানুষ হিসেবে তার ভবিষ্যৎ কি, একটু তো আলোচনার পরিসরে আসাটা উচিতই। আমি টার্ন ওয়াইজ অনিন্দদার কাছে আসছি। এই বক্তব্য যেদিন অধীর চৌধুরী বলেছিলেন যে তাকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখা উচিত, আজ যদি তিনি ইস্তফা দেওয়ার পর দলে যোগদানের প্রসঙ্গ টানেন, কংগ্রেস কি বলবে? না, তার আগে আমি প্রদীপ্তর কয়েকটা প্রশ্নের কথার উত্তর দিয়ে নিই। আগে এটাতে আসুন। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার অসুবিধাটা। যাই হোক, না অসুবিধা না, আপনি আসবেন, বিষয় যেহেতু চেঞ্জ হয়েছে আপনি বক্তব্য দুটোই রাখবেন। বিজেপির অন্যতম নেতা, রাজ্যসভার সদস্য এবং বিখ্যাত আইনজীবী, প্রথিতযশা আইনজীবী অরুণ জেটলি, তার একটা স্টেটমেন্ট আমি কোট করছি। তিনি বলেছিলেন, অবসরের পর নতুন পদ পাওয়ার আকাঙ্ক্ষা বিচারপতিকে অবসরের আগের রায়কে প্রভাবিত করে। এই বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে বিপজ্জনক। কে বলছেন? অরুণ জেটলি বলছেন, যাকে সুপ্রিম কোর্টে জজ হবার কথা ছিল, উনি নেননি। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন অভিজিৎবাবু কি করবেন না করবেন এখনও তার চিত্র পরিষ্কার হয়নি। মুশকিল হচ্ছে যে মানুষগুলোর জন্য উনি লড়াই করছিলেন জুডিশিয়ারি সিস্টেমের মাধ্যমে, সেই মানুষগুলো আজকে কোথায় যাবে? কারুর মা, কারুর বোন, কারুর ছেলে, তারা তো আজকে নিঃসহায় হয়ে গেল। তাদের মাথার যে ছাতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিল, সেই ছাতাটা আজকে সরে গেল। আমি জানি না উনি কোন দলে যাবেন বা কোনো আদৌ দল পরিবর্তন করবেন কি সামাজিক প্রেক্ষাপটে নতুন কিছু করবেন, সেটা এখনই বলে দেওয়া সম্ভব না, কারণ আমি রাজনৈতিক অ্যাস্ট্রোলজার না। কিন্তু যদি উনি বিজেপিতে যান, আমি এটা যদি ধরেও নিই, উনি কি বলছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে নাকি উনি বিজেপিতে যাচ্ছেন। আর বিজেপির দুর্নীতি কি আপনি জানেন? শঙ্কুদেব, আচ্ছা উনি যদি বিজেপিতে যান সেই পার্সপেক্টিভে আমি বলছি, তো সেটা হচ্ছে আপনি রমন সিং, অমিত শাহ, নরেন্দ্র মোদী, গুজরাট পেট্রোলিয়াম স্ক্যাম, শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে, এখানে আসুন। বিশ্বজিৎ কুন্ডু, তৃণমূল থেকে বিজেপি থেকে তৃণমূল কোন দল করে জানি না, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পান্ডা। নারী নির্যাতনের জন্য উনার একটা সমস্যা হচ্ছে সন্দেশখালীতে। আমরা বলছি সন্দেশখালীতে মমতা ব্যানার্জির জানতো কি হয়েছে, শাহজাহানকে উনি সেফ জোনে রেখেছিলেন, এটাও ঠিক, কিন্তু উনি এটার জন্যে হাতরাস, উন্নাও, বিলকিস বানু থেকে শুরু করে কুস্তিগিরের পদক ছুঁড়ে ফেলা গঙ্গায় উনি এটাকে তাহলে সমর্থন করছেন কি করে? এখন প্রশ্ন হচ্ছে, আমি নিজে চোর, আমাকে চোর বলে আপনি অন্য দলে গিয়ে যাচ্ছেন, সেই দল তো ডাকাতে ভর্তি, তাদের তো ডাকাতি করার অভিজ্ঞতা আছে। চম্বলের সর্দার চন্দনকার দস্যু, নামটা ভুলে যাচ্ছি, বীরাপ্পানের মেয়ে খুব ভালো বলেছিল একবার, যে নরেন্দ্র মোদীকে আপনি কেমন দেখেন, বললো নরেন্দ্র মোদীর মধ্যে আমি আমার বাবাকে খুঁজে পাই। ফলে এর থেকে বোঝা যায় যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী দলে যদি উনি যোগ দেন এবং সেই দলে থাকেন, সেখানে একই নীতি আদর্শের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এমন একটা রাজনৈতিক দলে বা ভারতীয় জনতা পার্টিতে যাচ্ছেন যে দলটার নীতি আদর্শ মূল্যবোধ বলে কিচ্ছু নেই। আমরা দেখেছি গণতান্ত্রিক উপায়ে মানুষ যখন ভোট দেয় কোনো একটি দলকে, তারা জেতার পর পাওয়ার হাউসের খেলায়
টাকার খেলায় তারা সেই দলের ক্ষমতাকে কেড়ে নিয়ে নিজের মতো করে আবার সরকার গড়ে এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে। সেটা মধ্যপ্রদেশ বলুন, সেটা আপনি মুম্বাই বলুন, সেটা কর্ণাটক বলুন, গোয়া বলুন, মণিপুর বলুন। অতএব অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করবেন সেটা আমি জানি না। আমি উত্তরে দিতে পারেন। আমি এক মিনিটের সময় আছে, বিরতিতে যেতে হবে। না, এই প্রদীপ্ত বাবু কি সব বলছিল না নীতি আদর্শ মূল্যবোধের কথা, যে নরেন্দ্র মোদীর হাত রক্তে রাঙা গুজরাট দাঙ্গা এবং গোধরাতে তাদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো, বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালি। কখনো রেলমন্ত্রী, কখনো কয়লা মন্ত্রী, উপরাষ্ট্রপতি নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসের মাননীয়ার ভূমিকা বসে দপ্তরবিহীন মন্ত্রী, 2004-এ বিজেপির সাথে জোট, 2006-এ বিজেপির সাথে জোট, যখন গোধরা কাণ্ডে হচ্ছে। এক মিনিট অপরিত, আমি আপনার সময় বলি, তারপরে তোমাদের না এক মিনিট বলে নি পুরোটা। না, উনি তো কংগ্রেস ভেঙে এসেছেন, অসুবিধা কিছু নেই। তারপরে আমরা কি দেখলাম, এবং আমি আপনাকে পরিষ্কার আমাকে আটকাও, তাহলে কিন্তু তোমাকে শুধু মনে করে দিলাম। বিজেপি মানে তৃণমূল। কে বলছেন? মুকুল রায়। দিলীপ ঘোষ বলছেন 100-র বেশি আসন জিততে আমরা তৃণমূলকে সাহায্য করেছি। শোভন চ্যাটার্জি, বিজেপির ইশারাতেই তৃণমূলের জন্ম। 2014 সালে মোদী বলছেন দিল্লিতে আমরা জিতলে আর বাংলায় টিএমসি থাকলে 2 হাতে লাড্ডু। 2019-এ মোদী আবার বলছেন প্রয়োজনে মমতা মোদীকে জোটে নেওয়া যেতেই পারে, আরএসএস করে টিএমসি করা যায়। সুকান্ত মজুমদার বলছেন। বাপ্পাদিত্য দাশগুপ্ত, বিজেমূল তত্ত্ব দিয়ে কংগ্রেসের কি লাভ হচ্ছে? কংগ্রেসের কিছু লাভ হচ্ছে না, কিন্তু বিজেমূল তত্ত্বটা যে সত্য, সূর্যকে অস্বীকার করে আকাশকে চিন্তা করতে আপনি পারবেন না। কারণ কি বলুন তো, সূর্য না থাকলে আকাশের কোনো মহিমা নেই। আরো একটা ভোট আসছে, দেখা যাক সেটা আসবো একটা উত্তর। আমার 5 সেকেন্ড আসছে আমাকে প্রদীপ্তদা অনেক কথা বলে, আমার 5 সেকেন্ডে আমার উত্তর শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে যে প্রদীপ্তদা অনেকগুলো নাম বলেছে আগের বিরতির আগে, কিন্তু প্রদীপ্তদা কি বলতে পারবেন না যে এই নামগুলো যার যার নাম বলেছেন তারা কেউ বাইরে বেরিয়ে এসে বলেছে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলতে পারছি না বলে বাইরে চলে এলাম। কেউ বলতে পারবে না। বলছি আমি জানি আপনি এটা বলবেন। আমি এটা বিরোধীতে ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে, আমি শর্মিষ্ঠাদির কাছে আসছি। যার ইস্তফা নিয়ে কথা হচ্ছে তিনি আগামীকাল সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং এখনো অবধি তিনি বেশ কিছু সংবাদ মাধ্যমে বলছেনও যে টাকা নিতে দেখা গিয়েছিল, খামের মধ্যে যে টাকাই ছিল এমন কি কথা আছে। শুভেন্দু অধিকারীর সম্পর্কে এতটাই এখন সেফ বক্তব্য রাখছেন যিনি, এবং অন্যান্য রাজনৈতিক দলও মনে করছে যে তিনি বিজেপিতেই যাবেন শুভেন্দু অধিকারীর 7 তারিখের ঘোষণা অনুযায়ী। এই বক্তব্য সামনে আসার পর দল তাকে কিভাবে দেখবে, মানে বিজেপির কি আইডিয়া? না, খামের মধ্যে টাকা তো অনেকেই নিয়েছিল। কাকলি ঘোষ দস্তিদার ছিল, সৌগত রায় ছিল, হ্যাঁ, ববি হাকিম, অনেকেই ছিল, শোভন ছিল, অনেকেই ছিল খামের মধ্যে। শুধু শুভেন্দু অধিকারীর নামটা কেন যায় না? কিন্তু একটা কথা আমার মানে এইখানে সবার বক্তব্য শুনে আমার একটা কথা, একটা ডায়লগ মনে আসছে, এ ডার মুঝে আচ্ছা লাগা। এখনো কিন্তু বলেনি কোন দলে যাচ্ছে। শুনুন, অভিজিৎ গাঙ্গুলি সেই মানুষ যে পশ্চিম বাংলার এই গত কয়েক বছরে যে অবস্থা, আরাবুল ইসলাম থেকে শুরু করে, অনুব্রত থেকে শুরু করে, যে শওকত মোল্লাদের যে দাপট, সেইখানে দাঁড়িয়ে জুডিশিয়ারি ব্যবস্থাকে অন্য রাস্তা মানুষ ভগবান দেখছিল। দেখুন, এটা তো ঠিক যে একটা সময় ভারতবর্ষের পার্লামেন্ট, আমি অনেক আগের কথা বলছি, আমাদের জন্মের অনেক আগে, পার্লামেন্টের অধিবেশন বিকেলে বসতো। তার কারণ এই ধরনের লোকেরাই পার্লামেন্টে আসতো। এই ধরনের লোকেরা যদি আবার রাজনীতিতে আসে তাহলে আরাবুল শাহজাহানদের দাপট কমে যাবে। আমি মনে করি আসা উচিত। অধীর রঞ্জন চৌধুরী তাকে মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন এবং তার এখানে মুখপত্র এসে বলছেন যে তার সম্বন্ধে বলছেন তিনি বিজেপিতে যাচ্ছেন। আজকে এখানে সিপিএম বলছে তোমরা তো ভাই সীতারাম ইয়েচুরিকে প্রশ্নটা করো না, রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা যে তৃণমূলের সাধারণ মানুষগুলো দেখে এসেছে, তারা কি বুঝবে? এখানেও তিনি তার বক্তব্য রেখেছেন যে অনেক মানুষ যারা আদালত পর্যন্ত পৌঁছাতে পারে না, আমাকে সেই মানুষগুলোর মধ্যে যেতে হবে, কারণ সেই মানুষগুলো কষ্ট আছে, তারা পয়সা নিতে আদালতে আসতে পারছে না, আমি তাদের জন্য লড়বো, আমি বৃহৎ চাষতে লড়বো। তিনি কিন্তু বলেছেন কথাটা বারবার করে, প্রত্যেকটা কথা কিন্তু উনি অনেক কথাই বললেন, আমার এত বিস্তারিত কথা বলার দরকার নেই। উনি বলেছেন
আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, আচ্ছা রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে রিটায়ার করার পর বিজেপিতে যোগদান করে এমপি হয়েছেন। আচ্ছা বলুন তো রঞ্জন গগৈ কি এমন কাজ করেছেন এই সময়কালের মধ্যে? না না একটা প্রশ্ন, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গুরুতুল্য হিসেবে মানতেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার ইস্তফা প্রসঙ্গে তিনি বলেছেন যে তার কোনো বক্তব্যই নেই, এটা হতে পারে না? শুধু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম ওখানে ছিল না, ওখানে বিমল চট্টোপাধ্যায়ের নাম ছিল, অনিন্দ্য মিত্রর নাম ছিল, কিশোর দত্তের নাম ছিলেন। বিকাশবাবু বাদ দিয়ে বাকি যে তিনজন, সেই তিনজন এখন একজন বর্তমানে রাজ্য সরকারের আইনজীবী হাইকোর্টে, আর বাকি দুজন প্রাক্তন, সুতরাং সরকারের আইনজীবী। সুতরাং শুধু বিকাশ ভট্টাচার্যের নাম ওখানে উনি করেননি। দ্বিতীয় কথা হচ্ছে যে করতেই পারেন, এরা হাইকোর্টে তিনি প্র্যাকটিস করেন, সব উকিল জজ তারা একসঙ্গে ওখানে কথা বলেন, আলোচনা করেন। তা তিনি সে স্বচ্ছ সিপিএম সমান সমান কথা হয় তাহলে পাশে আছে, প্রথম আর যদি বিপক্ষে হয়ে যান তাহলে পাশে নেই। না না না, আপনি এত সরলীকরণ করলে তো হবে না। আমরা তো একবারও বলিনি কার পাশে আছি কার পাশে নেই। আমাদের পরিষ্কার স্পষ্ট বক্তব্য যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একজন জাজ, তিনি জাজ থেকে রিটায়ার করেছেন, তার একটা ব্যক্তিসত্তা আছে, তিনি কোন দলে যোগ দেবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। এবার তিনি কি করবেন না করবেন তারপরে আমরা বলবো, কিন্তু তাকে আমরা ভাবতে অনুরোধ করছি যারা দেশের বুকে দেশের সংবিধানকে ভেঙে দিচ্ছে, যারা দেশের বুকে হাতরা ঘটাচ্ছে, যারা রাজ্যের বুকে দুর্নীতি তৈরি করছে, নন্দীগ্রাম বলুন, এগুলো বলুন, এগুলো বলুন তো আমাকে প্রদীপ্তর কাছে আমি একটা কথা বলি, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন দলে যাবে সেটা নিয়ে একটা ঝাপসা চিত্র ছিল। শর্মিষ্ঠাদির প্রশংসায় বোঝা গেল উনি বিজেপিতেই যাচ্ছেন, এটা খুব পরিষ্কার হয়ে। বেশ, আমি প্রদীপ্তর কাছে রঞ্জন চৌধুরীও করেন, তার মানে উনি কংগ্রেসে যাচ্ছেন। তোমাদের চ্যানেলে গত বছর 29শে এপ্রিল তোমাদের চ্যানেলে এখনো আর্কাইভে আছে, আমার ফেসবুকেও দেওয়া আছে, পরিষ্কার বলেছিলাম যেদিন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে উনি গেলেন, রাত্রি 12টায় অ্যাডজুডিকেশন দিলেন, সেদিনই বলেছিলাম রাজনৈতিক স্বার্থেও চরিতার্থ করার জন্য রাস্তায় বসে থাকা ছেলে মেয়েগুলোকে উস্কানি দিচ্ছেন। এবং এই অভিজিৎ গাঙ্গুলি এক মাসও হয়নি বলেছিলেন রাস্তায় আন্দোলন করে কি হবে, কোর্টে আসুন, কোর্টে না আসলে কোনো কিছু হবে না। আমি একটু থামাচ্ছি। কুণাল ঘোষ বেরিয়েছেন চা খেয়ে, সুদীপ বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে কিছু বলছেন, মকাই বাড়ির চা নাকি একদম বিধ্বস্ত অবস্থা, বিপর্যস্ত অবস্থা, বিপজ্জনক অবস্থা। একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, একটা অভিনব উদ্যোগ, যে সরকারি জায়গা যারা থাকেন সেই বাড়িগুলো ভেঙে সেই জমিতেই বহুতল তৈরি, মহারাজ উত্তম কুমারের সূর্যতরণ ছবিটা ছিল, যে বিপর্যস্ত যে বাড়িগুলি সেগুলো ভেঙে গরিব মানুষ বা দরিদ্র মানুষ সেই জমিতেই বাড়ি এবং অ্যাটাচ বাথরুম প্রত্যেকের আলাদা। সেই প্রজেক্টটা খানিকটা তার প্রথম পর্ব শেষের জায়গায় পৌঁছেছে। এর আগে একটা প্রথম যে বিল্ডিংটি তার চাবি হস্তান্তরের প্রক্রিয়া, সেটা একটা ডেট ঠিক হয়েছিল। তো মাননীয় মহানাগরিক এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম শোনাচ্ছি আপনাদের বক্তব্য একটু। আমি প্রদীপ্ত যে কথাটায় আসছিল, দেখুন অভিজিৎ গাঙ্গুলি কত বড় মিথ্যাবাদী। আর একটা কথা বলছি, অন ক্যামেরা বলছি মিথ্যাবাদী। উনি কালকে বললেন যে আমি কোনো অ্যাডজুডিকেশন করব না, আজকে উনি তমলুকের মানে যিনি বিচারপতি তাকে সরিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে নির্দেশ পাঠিয়ে দিলেন। বোঝা যাচ্ছে যে কিরকম রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের কাজ করেন। 1600 চাকরি হয়ে গিয়েছিল, কাউন্সেলিং, শারীরশিক্ষা, কর্মশিক্ষা, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার বাকি ছিল, সেইটা 37টা হেয়ারিং হয়ে গিয়েছিল। তারপরে কোর্টে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন এই বিকাশ ভট্টাচার্যরা, এবং সেখানে সাপোর্ট করে গেছেন এই ভদ্রলোক। প্রথম এবং শেষ কথা, কোর্টে তারপর কোর্টে লিস্টিং করতে দেওয়া হয়নি, খবরটা নাও। লিস্টিং করার জন্য নির্দেশ দিয়েছে, এটা দুর্নীতি ওটা হয়নি, 37টা ওটা দুর্নীতি হয়নি ভাই, আবার চিৎকার করো না, ওটা দুর্নীতি হয়নি, দুর্নীতি হয়নি, তোমরা কোর্টকে ব্যবহার করছো।
ব্যবহার করছো এখনো যে একটা চাকরি খাতে হয়নি এবং তোমরা ববিতার চাকরি খারিজ করেছিলে। তিনি পরেশ অধিকারীর মেয়ের চাকরি খারিজ করলেন, ববিতাকে দিলেন, ববিতার চাকরি খারিজ হয়ে গেল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। রায় নিয়ে বিচার বিভাগকে অস্ত্র হচ্ছে বা ওনার যে উক্তি উনি বিভিন্ন সময় যেগুলো করে এসেছেন সেটা কোথাও উত্তরপ্রদেশ থেকে বুলডোজার নিয়ে এসে গুড়িয়ে দাও, পুরসভার নির্দেশ নিয়ে, এইগুলো কি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না এরপর থেকে? ওনার বক্তব্য উনি কোর্টে বসে কি বলেছেন ওনার সেটা ওনার বক্তব্য, ওনার ব্যাপার। কিন্তু আমাদের বারংবার আমাদের বক্তব্য পরিষ্কার যে রাজ্য সরকার যেভাবে দুর্নীতি করেছে, উনি তো রাজ্য সরকারের দুর্নীতি তো শুধু সিপিএম বলছে না, রাজনীতিবিদ কি হয়ে গেছেন। আজকে তাপস রায় বিধানসভা থেকে বেরিয়ে তিনি বলেছেন যে আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাপস রায়ের কথা বলিনি, এই তো মতাদর্শ। আমি বলছি যে তাপস রায় যে তৃণমূলের জন্মলগ্ন থেকে সদস্য কংগ্রেসের সঙ্গে, তার পরবর্তীকালে তৃণমূল 5 বারের এমএলএ, 3 বারের কাউন্সিলর, মমতা বন্দ্যোপাধ্যায় এতবার এমএলএ হননি, এতবার কাউন্সিলর হননি, তাহলে সেই লোকটা বিধানসভায় দাঁড়িয়ে একটা সরকারের মুখ্য সচেতক, তিনি বিধানসভায় পদত্যাগ করার পর তিনি বলছেন যে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দুর্নীতি। এই দুর্নীতিতে ভরা গেছে, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তাকে এখন সার্টিফিকেট হিসেবে ব্যবহার করতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা সিপিএম এর। অবস্থা কুণাল ঘোষের পিসিতে, কুণাল ঘোষের প্রেস কনফারেন্সে আমি আরেকবার যাব, শুনবো কি বলছে। তাপস বাবু, তাপস দা, তিনিও আপনার সেই ক্ষোভের সঙ্গে একই সুরে সুর মিলিয়েছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলছিলেন। যে বাড়িতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তার পাশে যে পার্টি অফিস, সেটা নিয়ে আপনিও প্রশ্ন তুলেছিলেন। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে তাপস রায় তিনি আপনার পাশে দাঁড়িয়ে বোকা বনে গেলেন? তাপস রায়কে কুণালদা তো মানে চা খেতে তাপস রায়ের সঙ্গে আমার দাদা ভাইয়ের সম্পর্ক। তাপস রায় একটা ব্যক্তিগত সম্পর্ক, তার বাইরে আমি কর্মী, তাপসদা নেতা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো যন্ত্রণার জায়গা থেকে তাপসদা দলের যে চৌকাঠ, সেই চৌকাঠটা অতিক্রম করে গিয়েছেন যে কোনো কারণেই হোক। ফলে এখন যতক্ষণ দলের মধ্যের ব্যাপারটা, ততক্ষণ আমরা একসঙ্গে, সেটা যাই হোক, দাদা ভাই আমরা আরো সহকর্মীরা একসঙ্গে, কিন্তু আমি তো তৃণমূল কংগ্রেসের গণ্ডির বাইরে যাব না, এটা আবার আমার পলিসি। ফলে কিছুটা অবস্থানগত দূরত্ব, সেটা তো দেখা যাবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাপসদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, সেটা আমি অস্বীকার করবো কি? পদ্ম শিবিরে তিনি যদি যোগদান করেন, যেটা সব ঠিক থাকলে 6 কিংবা 7 তারিখ অফিসিয়াল জয়েনিং, সেক্ষেত্রে সেই সম্পর্কটা থাকবে? আমি তো সবসময় চাই ব্যক্তিগত সম্পর্কগুলো যেন রাজনীতির কালো মেঘে ঢাকা না পড়ে, কিন্তু চারপাশের যা পরিস্থিতি হয় অনেক সময় সেগুলো নষ্ট হয়ে যায়। এখন তাপস রায়, তার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক, কলেজেও তিনি আমার সিনিয়র ছিলেন। পরবর্তীকালে দাদা ভাইয়ের সম্পর্ক, এলাকার রাজনীতি, গল্প গুজব, বাড়ি যাতায়াত, ফলে তাপসদাকে তো খুব মিস করব, এটা নিয়ে তো কোনো কথা হবে না। তাপসদাকে খুব মিস করব। আমরা একসঙ্গে এক ঘরানার, আমাদের একটা বড় সহকর্মীদের নিয়ে আমরা একসঙ্গে চলতাম, কিন্তু বিজেপির মঞ্চে যাওয়ার পর আমরা তৃণমূল কংগ্রেসের মঞ্চে আছি। ফলে এটা যেভাবে যিনি ব্যাখ্যা করবেন। তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি, আমার জীবনের চরম উত্থান পতনের পরেও কিন্তু আমি তৃণমূল কংগ্রেস পরিবারের বাইরে যাইনি। ফলে সেই জায়গায় একটা অবস্থানগত দূরত্ব বা বৈপরীত্য হয়ে যাবে। আবার উত্তর কলকাতায় যে কিছু কোনো জায়গায় কিছু সমস্যা ছিল বা আছে, সেগুলো আজকে সুদীপবাবুর সঙ্গে, সুদীপদার সঙ্গে কথা হয়েছে এবং সেগুলো ক্রমান্বয়ে যাতে সেগুলো, সেই জায়গাগুলো, যে দূরত্বগুলো বা কমিউনিকেশন গ্যাপ বা সমস্যা, সেইগুলো যাতে, সেই জটগুলো আস্তে আস্তে খুলে যায়, সেটা সমস্যা ছিল বা আছে, এটা আরো কি মন্তব্য করছেন
এই কুণাল ঘোষই বলেছিলেন না উত্তর কলকাতায় বিজেপির দুটো প্রার্থী আসবো, একটা তৃণমূলের হয়ে বিজেপি, একটা বিজেপি বিরোধী নিয়ে ফিরে সেটিংটা বড় সেটিং যে ধরা পড়ে গেছে ভাই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে একেবারে শেষ ভাগে চলে এসেছে। অল্প সময় প্রত্যেকের কাছে এবার আলোচনা কম করার জন্য বলবো, বিতর্ক নয়, তাপস রায় থেকে কথা শুরু হয়েছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফাও এসেছে। চা খেয়ে বেরিয়ে কুণাল ঘোষ বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে, তবে সেটা বাইরে বলার মতো নয়। তাপস রায় তার দাদার মতন, দাদা ভাইয়ের সম্পর্কে কোন জায়গায় দলের সেই মতাদর্শের আলোচনাই আবার আসছে। কিন্তু আখেরে এই যে দল বদল বা সিদ্ধান্ত বদল, মানুষ যারা ভোটের আগে এই রকম যুযুধান দুই দলের মধ্যে চিত্র দেখছে, তারা ভরসা রাখবে কিভাবে? আসছি অনিন্দদাকে দিয়ে। না, আমি প্রথমে বলি কুণাল ঘোষের একটা স্টেটমেন্ট আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই স্টেটমেন্ট আজও মোছা হয়নি। উনি বলেছেন যে অ্যাপেলোতে কি করে টাকা নেওয়া হলো এবং কী করে টাকা পেমেন্ট করা হলো এবং স্কুল স্ক্যামের সাথে কিভাবে যুক্ত আছে তার জন্য একটা তদন্ত করা দরকার, এবং তদন্ত যদি না করে ইডি বা সিবিআই, আমি একটা কোর্টে ইনভেস্টিগেশনের জন্য একটা প্রেয়ার করব। দুঃখের বিষয় হচ্ছে এই কুণাল ঘোষের এই স্টেটমেন্টকে গুরুত্বই দিল না তৃণমূল কংগ্রেস। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগকে তদন্ত করা হলো না, উল্টে কুণাল ঘোষকে শোকজ করে দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো। কেন মাননীয় এর আগের রেফারেন্স যদি আপনি দেখেন, এই রাজীব ব্যানার্জি থেকে শুরু করে কি বলেছিল যে রাজীব কোটি কোটি টাকা করেছে, দুবাই বাড়ি আছে, গাছ চুরি করেছে, আজকে সেই রাজীব ব্যানার্জিকে দলের সম্পদ করেছে, প্রদীপ্ত মুখার্জিকে দলের সম্পদ করেনি। এবং আমি সব্যসাচী দত্ত সম্পর্কে কি বলেছিল, সব্যসাচী দত্ত আসলে তোলাবাজ, ও প্রচুর টাকা তোলে সল্টলেকে, এবং একটা ইট গাঁথতে গেলে সেখানেও সব্যসাচীকে ট্যাক্স দিতে হয়। আসলে মমতা ব্যানার্জি দুর্নীতিকে আশ্রয় আর প্রশ্রয় দেন বলে আজকে তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি সমর্থক হয়ে গেছে। সেটা হচ্ছে যে কুণাল ঘোষ তো বলেছিলেন যে উত্তর কলকাতায় বিজেপির দুটো প্রার্থী, সেই কথার কি হলো? কুণাল ঘোষ বলেছিলেন যে সারদার সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই স্টেটমেন্টের কি হলো? এখনো তিনি তো উইথড্র করেননি। কুণাল ঘোষ বলেছিলেন যে এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যাপেলোতে ভর্তি ছিলেন ওই ভুবনেশ্বর, সেখানে টাকা কে দিল এবং তার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা এলো কি করে, তার তদন্ত ইডি সিবিআই কে ট্যাগ করা হোক। কুণাল ঘোষ তো এই কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলোর উত্তর কে দেবে? কোথায় গেল সেই কথাগুলো? আসলে তৃণমূল কংগ্রেস হচ্ছে যে দুর্নীতির আঁতুর ঘর, এই দুর্নীতিগ্রস্তদের একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবাংলার জনগণ, পশ্চিমবাংলার মানুষ নিস্তার চাইছে। এই টেবিলে বসে চাটা যদি তিনি অন্য দলের কারোর সঙ্গে গিয়ে খেতেন, তাহলে ব্যাপারটা জাস্টিফাই হয়ে যেত কি? কোন টেবিলে বসে? এই যে ছবিটা চলছে দেখুন, হ্যাঁ, শর্মিষ্ঠাদি চা খাচ্ছেন কি খাচ্ছেন তা আমি জানি না, দেখা যাচ্ছে চাই খাচ্ছেন, দেখে জানি না আমি ওই গ্লাসে কি আছে, আমি কি করে জানবো? এক মিনিট দেখুন, এটা আবার এক মিনিট, এটা আবার প্রমাণ হলো যে তৃণমূল কোনো পার্টি না, এটা একটা সার্কাস পার্টি। মানুষ কি করে এদের বিশ্বাস করবে বলুন? নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় যাও আবার ইন্টারোগেট করা হোক, রোজ ভ্যালি থেকে শুরু করে অনেক কিছু, স্কুল দখল করে পার্টি অফিস করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কি না বলেছেন। আজকে সেখানে গিয়ে চা খাচ্ছেন, দাদা ভাইয়ের সম্পর্ক কি বলছেন আমরা সেটা জানি না, সম্পর্কটা ভালো হয়ে গেছে, তাহলে মানুষ কি করে এদের বিশ্বাস করবে বলুন? আজকে পশ্চিমবাংলার যে জ্বলন্ত সমস্যাগুলো, শিক্ষা দপ্তর জেলে, খাদ্য দপ্তর জেলে, নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন কেস চলছে, আজকে সমস্ত রাস্তায় বছর পর বছর ছেলে মেয়েগুলো বসে আছে, চোখে আঙুল দিয়ে সমস্ত কিছু বন্ধ করে রেখে মানুষকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন তাদের এই নাটকগুলো। শুভেন্দু অধিকারীর ছবিটা বলুন না, সেই ভিডিওটা মুসলিম কেন? শুভেন্দু অধিকারীর ভিডিওটা মুসলিম কেন? আরে শুভেন্দু অধিকারী কি হলো? মুকুলের বিরুদ্ধে তদন্ত কি হলো? আরে কোনটা মিডিয়াতে না বলতে পারছেন না? আপনার দলে চোর আছে, আপনার দলে চোর আছে, আপনার দলে চোর আছে, আপনি বলছেন না কেন? আপনার দলে আপনি মণিপুর যান না কেন? আপনার প্রধানমন্ত্রী কাশ্মীর যান না কেন? মণিপুর যান না কেন? কি বলবো? বিজেপি যতই বলুক, অনুপম হাজরার বক্তব্য এরা শুনতে পান না, এরা সৌমিত্র খানের বক্তব্য শুনতে পান না, এরা কামিনী কাঞ্চনের বক্তব্য শুনতে পান না। আর কামিনী কাঞ্চন বলে লাভ নেই, সন্দেশ কালিকা দেখিয়ে দিয়েছে, এরা লকেট না, এরা পিঠে বানায় না, পিঠে বানায় না, পিঠে বানায় না, সাসপেন্ড করে মানে কামিনী কাঞ্চনের তথ্যটা মেনে নিয়েছে, কামিনী কাঞ্চনের তথ্যটা মেনে নিয়েছে, তারা চোরদের সরকারে চুরি করলে আর ধর্ষণ করলে আমরা উত্তরপ্রদেশে দেখেছি, আমরা দেখেছি গলায় মারা পড়ে নিয়ে জিলকির বাবু আমরা দেখেছি, হাতটা ঝুলমায় দেখেছি, কুলদীপ সিং সেঙ্গারকে আমরা দেখেছি গলায় মারা পড়ে নিয়ে যাওয়া হয়। আস্তে
কংগ্রেস যখন দুর্নীতির কথা বলে কোলগেট থেকে শুরু করে আর যা যা গেট কেলেঙ্কারি আছে কোলগেটের জাজমেন্টটা বড় নি তাহলে। এক্স্যাক্টলি সো, থ্যাংক ইউ দাদা, জাজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জাজমেন্টের কনটেক্সটে যখন কোর্টে যাচ্ছে, আজকে কুণাল ঘোষের বক্তব্য নিয়ে বা একজন আসামির বক্তব্য নিয়ে তোমরা যেরকম ভাবে পারতো না, আরেকজন থ্যাংক ইউ কথা শোনো প্লিজ, কথা তোমরা ব্যঙ্গ করতে পারো, আমি কুণাল ঘোষের কথা বলিনি, আরেকজনের কথা বলেছি। কোন আসামির কথা মনে করতে পারছো না? তোমাদের সমস্যা হচ্ছে তোমরা যখন ভাই অসভ্যতাম করো না। পার্থ বক্তব্য যখন বলেছিল সুজন চক্রবর্তীর কথা তুমি বুঝতে পেরেছো? কুণাল ঘোষ কে বলেছে বিজেপি এজেন্ট? কখন? তোমার কানে একটু সমস্যা হচ্ছে, কানে একটু সমস্যা হচ্ছে। ডাক্তার দেখাও, সিপিএম এ যেমন সমস্যা হয় সেরকমই সমস্যা। কুণাল ঘোষ বলেছেন কেউ কেউ বিজেপির এজেন্ট। তুমি কি এটা মুখ থেকে আরেকবার শুনতে চাইলে? তাই আরেকবার বলে দিলাম, তোমার কানে ডাক্তার দেখাও, তোমার কানে ওনার যে বক্তব্য সেটা তুমি শোনো। তোমার সিপিএম এর যে কথা লোক চলে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, তোমরা জিরো হয়ে যাচ্ছে, কারণ বাংলা মেয়ে ওই যে বিকাশ চট্টোপাধ্যায় তোমাকে সাহায্য করছে, এবং সেই বিকাশ চট্টোপাধ্যায় আজকে যে রাম যাকে বানিয়েছে সেই রামকে নিয়ে কি বলছে? রাজনৈতিক দলে প্রবেশ নিয়ে সেই আলোচনা নিশ্চয়ই পরবর্তীতে আসবে, কিন্তু আজকে বাংলা বলছে বা বাংলা রাজনীতি দেখলো তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে থাকা বিধায়ক মন্ত্রী তিনি দল ছাড়লেন, পদ ছেড়ে দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন, সন্দেশখালী নিয়ে কথা বলছেন। এই মতো অবস্থায় তাকে দলে আবার ফেরত আনার জন্য আলোচনা চলছে ঠিকই, কিন্তু সেটা কতদূর ফলপ্রসূ হবে সেটা দেখার বিষয়। আপাতত যা আলোচনা টেবিলে এসেছে সেটা নিয়ে আমরা বিতর্ক দেখলাম। ধন্যবাদ চারজনকে এই আলোচনায় আসার জন্য, ধন্যবাদ যারা এতক্ষণ টিভির ওপরে আমাদের সঙ্গে ছিলেন। বাংলা বলছে আমাদের এখানেই শেষ করছি। অন্যান্য নানান খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।